আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা মিম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 2 গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ালো আর্জেন্টিনা। মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আলবেলিস্তেরোরা। বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাস। কলম্বিয়াকে বিদায় করে বর্তমান চ্যাম্পিয়নদের পেল সুইজারল্যান্ড। মানিকগঞ্জে গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী জানালেন, সেনাবাহিনীর উপর জনগণের গভীর আস্থা আছে, জাতীয় সংকটে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান। চীনের সহায়তায় 6 মাসের মধ্যে তিস্তা প্রকল্পের সমীক্ষার কাজ শুরু। সংসদে পানি সম্পদ মন্ত্রী। ভারতের সাথে গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন করতে চায় সরকার। এবং আবারও বাংলাদেশিদের জন্য উন্মুক্ত মালয়েশিয়ার শ্রমবাজার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। খুব শীঘ্রই কর্মী পাঠানোর সিদ্ধান্ত। মার্কিন রাষ্ট্রদূতের সাথে বাণিজ্য নিয়ে বৈঠক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতে আনোয়ার সিমেন্ট শীট বিশ্বকাপ সংবাদ। অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। উত্তেজনার বারুদে ঠাসা মহানাটকের এই ম্যাচে মিশরকে হারিয়ে টুর্নামেন্টের শেষ 8-এ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে 2 গোলে পিছিয়ে থেকেও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার লড়াইয়ে মিশরকে 3-2 ব্যবধানে হারায় লিওনেল মেসির দল। ফিফা বিশ্বকাপের মঞ্চে চরম উত্তেজনা আর শ্বাসরুদ্ধকর মুহূর্ত পেরিয়ে শেষ হাসি হাসল আর্জেন্টিনায়। মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল আলবিসেলেস্তেরা। বৃষ্টির মধ্যেও সন্ধ্যার পর থেকে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে বড় পর্দায় খেলা দেখার জন্য জড়ো হন হাজারো ফুটবল প্রেমী। ম্যাচ শেষে প্রিয় দলের জয়ে রাস্তায় নেমে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন সমর্থকরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যাম্পাস সহ রাজধানীর বিভিন্ন প্রান্তের চিত্র নিয়ে জামিল হাসান শান্তর রিপোর্টে বিস্তারিত। আকাশ মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টি, কিন্তু ফুটবল উন্মাদনার কাছে আবহাওয়া যেন সেফ এক টুকরো ঠুকনো অজুহাত। আর্জেন্টিনা বনাম মিশরের হাই ভোল্টেজ এই ম্যাচ ঘিরে সন্ধ্যার পর থেকেই ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে জমতে শুরু করে মানুষের ঢল। বিশ্বকাপ ফুটবলের চিরচেনা সেই চিরন্তন আবেগ ও উন্মাদনা যেন আরও একবার ছুঁয়ে গেল পুরো বাংলাদেশকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী টিএসসি এলাকা, মহসিন হল মাঠ কিংবা ঢাকা ব্যাংকের সৌজন্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যাম্পাস, সবখানেই ছিল একই দৃশ্য। ডিজিটাল স্ক্রিনের সামনে তিল ধারণের জায়গা ছিল না কোথাও। আমরা কখনো টিএসসি আসি নাই, আসা হয় নাই, কিন্তু আজকে মনে হয়েছে যে লিটারালি এইটাই মোমেন্ট আসার মতো। অ্যাম্বুলেন্স নিয়ে আসতে হয়েছে আমাদেরকে, মানে ট্রান্সপোর্টের ব্যবস্থা ছিল না। অনেক ভয় লাগতেছিল, অনেক মানে এত হার্টবিট হয়ে গেছিল যে খুব ভয় লাগতেছিল। We never give up. So the team fought until the end and we could win in the Argentine way of doing things, always with a তবে আলবিসেলেস্তারা যে সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয় তা প্রমাণিত হলো দ্বিতীয়ার্ধেই। প্রথমার্ধে পিছিয়ে পড়ে এবং পেনাল্টি মিসের হতাশা কাটিয়ে এমন আত্মবিশ্বাস প্রত্যাবর্তন যা রূপকথার গল্পকেও হার মানায়। চরম উত্তেজনা আর শ্বাসরুদ্ধকর মুহূর্ত পেরিয়ে রেফারি যখন ম্যাচ শেষের শেষ বাঁশিটি বাজালেন, তখনই বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়ে পুরো ঢাকা। লাস্ট 10 মিনিটে আমরা 3টা গোল দিতে পারছি। এই উৎসবে এত রাতে আমরা বৃষ্টির মধ্যে এখানে চলে আসি উৎসব করার জন্য। এখন থেকে প্রত্যেকবার আমরা এই হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ নিব। দেখিয়ে দিয়েছি আমরা কেন হচ্ছে বিশ্বের 1 নম্বর দল আছি এবং আমরা কেন, আমাদের তো মেসির মতো একটা প্লেয়ার আছে। মধ্যরাতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস রূপ নেয় এক উৎসবের নগরীতে। আকাশি সাদা জার্সিতে ছেয়ে যায় চারপাশ, চারদিকে মেসি মেসি স্লোগান জানান দিচ্ছিল দূরত্ব যাই হোক না কেন, ফুটবলের প্রতি বাঙালির এই নিঃস্বার্থ ভালোবাসা চিরন্তন। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ।
সেনাবাহিনীর উপর জনগণের গভীর আস্থা রয়েছে। আগামীতেও যে কোনো জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানিকগঞ্জের সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে গিয়ে সেনা সদস্যদের এমন নির্দেশনা দেন তিনি। সিংগাইরে ৯ম পদাতিক ডিভিশনের অধীনে ৮ম বীর এর প্রশিক্ষণ এলাকায় হঠাৎ করেই উপস্থিত হন প্রধানমন্ত্রী। এ সময় তিনি পুরো এলাকা পায়ে হেঁটে ঘুরে দেখেন, সেনাবাহিনীর কৌশলগত প্রস্তুতি ও অ্যাক্টিভ রেড মহড়া প্রত্যক্ষ করেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী গ্রীষ্মকালীন প্রশিক্ষণে সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। এ সময় তারেক রহমান সেনা ব্যাংকারে নেমে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন ও সৈনিকদের খোঁজ খবর নেন। পরে তিনি মাঠ পর্যায়ে প্রস্তুত খাবার গ্রহণ করেন ও চা চক্রে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে সংসদ অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকালে অধিবেশনের নামাজের বিরতিতে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজ খবর নেয়ার পাশাপাশি দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এদিন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীর পাশাপাশি ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের ৪ বিদেশি শিক্ষার্থী সহ বিভিন্ন প্রতিনিধি দল সংসদ ভবন পরিদর্শন ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পায়। এদিকে রবু সাব 2026 আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান। জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দপ্তরে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত পানির নিচের রোবোটিক্স প্রকল্প প্রজেক্ট পোসাইন্স কোড উপস্থাপন করেন। এ সময় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় শিক্ষার্থীদের অভিনন্দন জানান। পরে তিনি নিজের লেখা সবার আগে বাংলাদেশ বইটি শিক্ষার্থীদের উপহার দেন। ৬ মাসের মধ্যে চীনের সহায়তায় সমীক্ষা শেষে তিস্তা প্রকল্পের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী এনি। জাতীয় সংসদের অধিবেশনে রংপুর ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রায়হান সিরাজের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি আরও জানান, ভারতের সাথে গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন করতে চায় সরকার। মন্ত্রী বলেন, তিস্তা নদী উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে নদীর উজানে বাঁধ নির্মাণ সহ বিভিন্ন সীমাবদ্ধতায় শুল্ক মৌসুমে পানি প্রবাহ কমে যায়। অন্যদিকে উজানে অতিবৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দেয়। বাজেট অধিবেশনে ৬ দিনের বিরতির পর সংসদের মুলতবি অধিবেশনে আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, রাজনৈতিক যেসব মামলা এখনো প্রত্যাহার হয়নি সেগুলো আইনি প্রক্রিয়ার যাচাই বাছাইয়ের পর পর্যায়ক্রমে প্রত্যাহার করা হচ্ছে। এদিন এনসিপি সংসদ সদস্য আক্তার হোসেন স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর সাভারের জনসভায় ককটেল বিস্ফোরণ ও বিদ্যুৎ না থাকার বিষয়ে প্রশ্ন করেন। তিস্তা অববাহিকা, যেটি আমাদের উত্তরবঙ্গের জন্য দীর্ঘদিনের একটা স্বপ্ন, চায়না সরকারের আন্তরিকতায় আমরা টেকনিক্যাল সাপোর্ট নেওয়ার চেষ্টা করছি। আমরা আশা করছি যে আগামী ৬ মাসের মধ্যে আমাদের এই কার্যক্রম সমাপ্ত হবে এবং ওই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের স্বপ্ন তা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এই প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য সম্পূর্ণরূপে উদ্যোগ গ্রহণ করব। বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়া শ্রমবাজার খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার সিলেটে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্টি ক্রিস্টেনসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তথ্য জানান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্য সহ সব দেশে শ্রমবাজার খুলে যাবে। জাপান, দক্ষিণ কোরিয়া, ওমান, সৌদি আরবেও শ্রমবাজার পর্যায়ক্রমে উন্মুক্ত হবে বলে জানান তিনি। পরে সিলেটের ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভিন্ন শাখা তোলা, আমি তাকে তাদের বড় বড় ইন্ডাস্ট্রি গুলাকে, এখানে অনেকগুলো স্টোন আছে, বিভিন্ন ধরনের আছে, যদি ইনভেস্টর হিসাবে আসে আমরা প্রোভাইড করব। তারাও আগ্রহ প্রকাশ করেছে, দেখা যাক সে আমার নির্বাচনী এলাকা সে ভিজিট করবে। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনে আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছে 11 দল। মঙ্গলবার গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মানববন্ধন করে 11 দলীয় ঐক্য। এতে অংশ নেয় জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত ও জুলাই যোদ্ধারা। এ সময় 11 দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ বলেন, গণভোটের রায় বাস্তবায়নের প্রয়োজনে আরেকটি জুলাই বিপ্লব হবে। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। মঙ্গলবার 11 দলীয় ঐক্যের উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মানববন্ধন করে 11 দলের নেতাকর্মী ও শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধারা। সরকার গঠনের যে ভোট, সেই ভোটটাকে যদি কার্যকর করা হয়, গণভোটের ভোটকে কেন কার্যকর করা হবে না, এটাই আমাদের প্রশ্নের জায়গা। এ সময় জুলাই হত্যাকাণ্ডের বিচারের বিলম্বে ক্ষোভ প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্যরা। এরা আজকে সংসদের আমাদের সন্তানদের রক্তের উপর বসা যে কথাগুলো বলে, কিন্তু আমাদের এই জুলাই সনদের ব্যাপারে তারা কোনো কথা বললে না। কিন্তু আমাদের জুলাই সনদটা আমরা বাস্তবায়ন করতে চাই। মানববন্ধনে 11 দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ বলেন, গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে আরেকটি বিপ্লব হবে। জনগণের মতকে উপেক্ষা করে চলবেন, এটা জনগণ হতে দিবে না বাংলাদেশে। প্রয়োজনে জুলাইয়ের গণভোটের রায় বাস্তবায়নের জন্য আরেকটি জুলাই বিপ্লব হবে। এ সময় গণরায় বাস্তবায়ন না হলে দেশের রাজনীতি সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার। বাংলাদেশের রাজনীতির এখন প্রধান সংকট এই গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া। এটা যদি বাস্তবায়ন না হয়, এই সংকট বাংলাদেশের রাজনৈতিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। এর আগে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান করেন 11 দলের প্রতিনিধি দল। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই নিয়ে কটূক্তি ফৌজদারি অপরাধ নয়, তবে এ ধরনের বক্তব্য অগ্রহণযোগ্য। সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি জানান, তুরাগ নদে আওয়ামী লীগের কর্মীদের মৃত্যুর ঘটনা তদন্ত করছে সরকার। দলটির বিচার শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম না চালানোর পরামর্শ দেন তিনি। সাভারে এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণের তদন্ত চলছে বলেও জানান তথ্য উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জুলাই নিয়ে বিভিন্ন জায়গায় চলছে অবমাননা। এটা নিয়ে ফেসবুকে পোস্ট করেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। এই ইস্যুতে শাওন, চিত্রনায়িকা মাহি, সাংবাদিক সোমা ইসলাম সহ 6 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ করে একটি সংগঠন। সরকার এ বিষয়ে ব্যবস্থা নেবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। জুলাই নিয়ে কটূক্তি অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত অপ্রত্যাশিত, কিন্তু এটা এখন পর্যন্ত আমরা ক্রিমিনাল অফেন্স হিসাবে আমরা কোনো আইনে এটাকে ইনক্লুড করিনি। সুতরাং আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেয়ার ক্ষেত্রে ওই কাজটা আগে করতে হবে। তো সমাজে এই আলাপটা হওয়া দরকার আছে, জুলাইকে নিয়ে এই ধরনের মন্তব্যকে আমরা ক্রিমিনালাইজ করব কিনা। তুরাগ নদে আওয়ামী লীগ কর্মীদের মৃত্যুর ঘটনায় দলটির নেতাকর্মীরা খুনের অভিযোগ করছেন। যদিও পুলিশ দাবি করছে পালাতে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, ঘটনাটির তদন্ত চলছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ধৈর্য ধরবার পরামর্শ দেন তিনি। বলেন, ভারতে বসে ষড়যন্ত্রমূলক বক্তব্যের বিষয়ে খতিয়ে দেখছে সরকার। ওখানে কিছু মৃত্যু হয়েছে, খুবই আনএক্সপেক্টেড। আমরা প্রায় বলি যেটা হতে পারে না, এটা হওয়া উচিত না, কিন্তু আপনারা জানেন ঘটনাগুলো কিভাবে হয়েছে। সরকারের যে স্বাভাবিক কাজ, সরকার এগুলো তদন্ত করবে, এর সাথে কেউ জড়িত আছে কিনা। রাষ্ট্রের আইন যেন তারা মেনে চলেন। আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, তারা একটু অপেক্ষা করুন। বিচারে যদি দেখা যায় যে তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে না, তাহলে তারা তাদের কর্মকাণ্ড করতে পারবেন। ইন্ডিয়াতে বসে তারা যে এই কাজটা করছেন, এটা
মানে রাষ্ট্রীয় জায়গা থেকে আমরা এটা আগেও আমাদের সরকার থেকে কথা বলা হয়েছে, এটা বলা হবে। সোমবার সাভারে এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনায় সরকারকে দায়ী করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ ধরনের বক্তব্যকে রাজনৈতিক উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, বিষয়টির তদন্ত চলছে। সরকারের প্রধান কাজ হচ্ছে যারা এটার সাথে জড়িত সেই তদন্ত করা, তাদেরকে ধরা। জনাব নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকুই বলবো যে আমরা রাজনৈতিক বক্তব্য বলে এক ধরনের কথা প্রচলিত আছে, সেই রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন। তিনি জানান, আগস্টে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হবে। বলেন, ৭১-এ মানবতা বিরোধী অপরাধের বিচার বন্ধ হবার কারণ নেই। বন্ধ হওয়ার কোনো কারণ নেই, আমি তারপর এই ব্যাপারটাতে খোঁজ নেব। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আছে কিনা সেটা আমার। টানা বর্ষণে বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে ব্যাপক পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। রাঙামাটিতে গাছের চাপা ও কক্সবাজারের দরিয়ানগরে পাহাড় ধসে চাপা পড়ে 2 জনের মৃত্যু হয়েছে। এ সময় 2 শিশু সহ আহত হয় আরও বেশ কয়েকজন। আগামী শুক্রবার পর্যন্ত বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এদিকে টানা বর্ষণ ও কর্ণফুলীর জোয়ারে চট্টগ্রাম নগরে বিভিন্ন সড়ক ও নির্মাঞ্চলে জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন পথচারী ও কর্মস্থল ফেরত মানুষ। স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা দিয়ে রোগীদের আস্থায় আনতে পেরেছিল মগবাজার আদ্দিন মেডিকেল কলেজের হাসপাতাল। সরকারি নির্দেশে হাসপাতালের কার্যক্রম বন্ধ থাকলেও এখনও ভিড় করছেন শত শত রোগী। তাদেরকে নিজস্ব অ্যাম্বুলেন্সে বিনামূল্যে জুরাইন ও কেরানীগঞ্জে আদ্দিন হাসপাতালের অন্য শাখায় নিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। তারা জানান, এরই মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে হাসপাতালের লাইসেন্স ফিরে পেতে আপিল করা হয়েছে। মিজান শাহজাহানের রিপোর্ট। মিরপুরের বাসিন্দা ফারজানা আক্তার একটু দূরে হলেও স্বল্প খরচে মানসম্মত সেবা পেতে 2 বছর আগে মগবাজার আদ্দিন হাসপাতালে প্রথম সিজারিয়ান বেবির জন্ম দেন তিনি। অভিজ্ঞতা সন্তোষজনক হওয়ায় দ্বিতীয় সন্তানও এখানেই জন্ম দিতে চান 8 মাসের অন্তঃসত্ত্বা এই মা। হাসপাতালটি বন্ধ থাকায় হতাশ তিনি। আমরা অন্য হসপিটালও 3-4টা দেখছি, কিন্তু ওরকম আস্থাজনক কোনো ভরসা পাই নাই। এর জন্য অন্য শাখায় আমাদের পাঠাবে বলছে এখান থেকে, এই জন্য আসা। তো সরকারের কাছে আবেদন যেন এই হসপিটাল তাড়াতাড়ি খুলে দেয়, যাতে আমাদের জন্য সুবিধা। ফারজানার মতো অনেক রোগী ভিড় করছেন হাসপাতালের সামনে। তাদেরকে নিজস্ব অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে আদ্দিন হাসপাতালের অন্য শাখায়। এক সময় এই হাসপাতালের বহির্বিভাগে দৈনিক চিকিৎসা নিতেন 2000-এর বেশি রোগী। ভর্তি হতেন 150-র মতো। অনেক দূর না, কিন্তু এত কষ্ট করে তো ওইখানে যাওয়া সম্ভব না। এখানে সেবা তো অনেক ভালো। টিউমার ছিল বলে পায়খানা রাস্তার উপরে, যে খরচ থেকে আমি এখানে হয়েছে অন্য জায়গায় আমি ক্লিনিকে মেডিকেলে করলে এটা থেকে ডাবল হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সরকারি নির্দেশনা মেনে এরই মধ্যে সংস্কার কাজ প্রায় শেষ করেছে তারা। সরিয়ে নেওয়া হয়েছে বেকারি। বুয়েটের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সব ওয়ার্ডে নিশ্চিত করা হচ্ছে ভেন্টিলেশন। 700 বেডের হসপিটাল, কখনো বেড খালি থাকে না আমাদের। এর ভিতরে আমাদের প্রায় 40% রোগী থাকে প্রায় অসহায় গরিব, যাদেরকে আমরা বিভিন্নভাবে সাপোর্ট করে হেল্প করে থাকি। এবং অপারেশন চার্জগুলো অন্য জায়গার চেয়ে অর্ধেক মূল্যে। 250 টাকা ডায়ালিসিস করা হয়। এই সংখ্যাটা প্রায় 11,000 প্লাস। ভুল মানুষের হবে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, তার সমাধান এনে সেটাকে ক্লোজ করে দেয় এবং এটাকে অ্যাড্রেস করে যে সমাধান করা যায় দ্রুত এবং সেটা চালু করে দেওয়ার জন্য সরকারকে আহ্বান জানাবো। একসময় এই আল্ট্রারুমের সামনে শত শত রোগীর ভিড় ছিল, এখন কেবলই নীরবতা। 2500 মানুষের কর্মসংস্থান তৈরি করে দেওয়া প্রতিষ্ঠানটি অবিলম্বে খুলে দেওয়ার দাবি রোগী ও স্বজনদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। কর্মরত শ্রমিক কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য 2 দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে এন মোহাম্মদ গ্রুপ। ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এ সময় স্থানীয় থানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চিকিৎসা সেবা দিতে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম থেকে অংশ নেন এজিএম ডাক্তার জয়জিৎ চৌধুরী এবং অ্যাটেন্ডিং কনসালটেন্ট ডাক্তার আদনান জাওয়াত। এছাড়া বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরাও ক্যাম্পে সেবা প্রদান করছেন। ক্যাম্পে গাইনি, মেডিসিন, নাক কান গলা, অর্থোপেডিক্স সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এন মোহাম্মদ গ্রুপের এটি 3য় ফ্রি মেডিকেল ক্যাম্প। এর আগে আয়োজিত 2টি ক্যাম্পে প্রায় 5000 মানুষ চিকিৎসা সেবা পেয়েছেন। এবার প্রায় 4000 শ্রমিক কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সেবায় আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ।
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ পবিত্র শহর কোমে পৌঁছেছে। সকাল থেকেই সেখানে লাখো শোকাহত মানুষ শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হন। পায়ে হেঁটে এবং অনেকে যানবাহনে করে শোকযাত্রায় যোগ দেন। তাদের হাতে ছিল ইরানের জাতীয় পতাকার পাশাপাশি লাল পতাকা। আগামী 9 জুলাই উত্তর পূর্ব ইরানের মাসদাহে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে। খেলার খবর। টি-20তে চলছে ভারতের বিপর্যয়। আয়ারল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশের পর এবার ইংল্যান্ডের বিপক্ষে লজ্জাজনকভাবে হেরেছে টি-20 বর্তমান চ্যাম্পিয়নরা। ট্রেন্ট ব্রিজে স্বাগতিক ইংল্যান্ডের কাছে রেকর্ড 125 রানে হেরেছে ভারত। রানের হিসেবে এটি বড় পরাজয়ের রেকর্ড। টস হেরে ব্যাট করতে নেমে ফিল সল্টের 54 বলে 70 রানের ইনিংসে 201 করে ইংলিশরা। জবাবে জোফরা আর্চার ও জশ ট্রাঙ্গের গতির ঝড়ে মুখ থুবড়ে পড়ে ভারতীয় ব্যাটিং লাইন আপের। সফরকারীরা মাত্র অল আউট হয়ে মাত্র 76 রানে টি-20তে ভারতের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। 5 ম্যাচের সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরও একবার। 2 গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ালো আর্জেন্টিনা। মিশরকে হারিয়ে কোয়ার্টারে আলভি সেলেস্তেরা। বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাস। কলম্বিয়াকে বিদায় করে বর্তমান চ্যাম্পিয়নদের পেল সুইজারল্যান্ড। মানিকগঞ্জে গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনের প্রধানমন্ত্রী জানালেন, সেনাবাহিনীর উপর জনগণের গভীর আস্থা আছে। জাতীয় সংকটে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান। চীনের সহায়তায় 6 মাসের মধ্যে তিস্তা প্রকল্পের সমীক্ষার কাজ শুরু। সংসদে পানি সম্পদ মন্ত্রী। ভারতের সাথে গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন করতে চায় সরকার। এবং আবারও বাংলাদেশিদের জন্য উন্মুক্ত মালয়েশিয়ার শ্রমবাজার, জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। খুব শীঘ্রই কর্মী পাঠানোর সিদ্ধান্ত। মার্কিন রাষ্ট্রদূতের সাথে বাণিজ্য নিয়ে বৈঠক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ।